আজকে আমরা আলোচনা করব গুজরাটি ভাষার অন্যতম কথাসাহিত্যিক পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটি। অদল বদল গল্প বাংলায় অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। মূল গুজরাটি ভাষায় গল্পটির রচয়িতা পান্নালাল প্যাটেল। পান্নালাল প্যাটেল ভারতীয় সাহিত্যের এক অন্যতম মুখ। ভারতবর্ষের সমন্বয়বাদী যে সংস্কৃতি, যে ঐতিহ্য পরম্পরা, গ্রামীণ জীবন যা ভারতবর্ষের প্রাণকেন্দ্র, গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ মানুষ, প্রকৃতি, তাদের জীবনচর্যা, তার গল্পের কথা সাহিত্যের মূল বিষয়বস্তু রূপে উঠে এসেছে। তার অন্যতম গল্পগ্রন্থ সাচা সম্মান, জিন্দেগি কা খেল, লাখ 84, আসমানি নজর। সাহিত্যে তার অবদানের জন্য তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কারও লাভ করেছিলেন। আজকে যে সময় দাঁড়িয়ে আমরা এই অদল বদল গল্প পড়ব, সেই সময়ে শুধুমাত্র আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এই গল্প পাঠ করব, সেখান থেকে প্রশ্ন উত্তর মুখস্থ করব, সেটাই আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত নয়। আজকের সময়ে দাঁড়িয়ে এই গল্পের তাৎপর্য, এই গল্পের যে নিহিতার্থ, এই গল্পের যে প্রকৃত যে মূল ভাব, লেখক যে জীবন দর্শনের বিশ্বাস করে এই গল্প রচনা করেছেন, তাকেও কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং আমাদের জীবনচর্যায়, আমাদের আদর্শ বোধে সেই সমন্বয়বাদী যে জীবন দর্শন, তাকে গ্রহণ করতে হবে। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। জাতের নামে বজ্জাতি, তা আজও আমাদের ভারতীয় জনজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন প্রভাবিত করে চলেছে। জাতের ঊর্ধ্বে মানবতার শরিক হওয়ার ক্ষেত্রে এখনো আমাদের চেতনায় বহু প্রতিবন্ধকতা।
ধর্মের নামে আজও আমাদের মোহগ্রস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ। তার নিজের বিবেকের মৃত্যু ঘটছে, অপরকেও ছুরিকাহত করছে, অপর ধর্মের মানুষকে। আজও আমরা জাতে, ধর্মে, বর্ণে বিভাজিত, পৃথক পৃথক বর্গে বর্গীভূত। মানুষের যে আইডেন্টিটি, যে পরিচয়, সেখানে মনুষ্য পরিচয়ের থেকেও চেয়েও ধর্ম, বর্ণ, জাতি, সেই পরিচয় প্রধান হয়ে ওঠে। মানুষ রূপে আমাদের পরিচয়ের প্রতিষ্ঠা ঘটেনি এখনো আমরা নানা পরিচয়ে বিভক্ত। সেই পরিচয়, তার মাপকাঠি, ধর্মের মাপকাঠি, জাতের মাপকাঠি, অর্থের মাপকাঠি, স্পৃশ্য অস্পৃশ্যতার মাপকাঠি, সেই যে আমাদের বর্ণবাদী সমাজ ব্যবস্থা, সেই প্রাচীনকালে সে বর্ণ বিভাজিত যে সমাজ ব্যবস্থা, তা কিন্তু আজও আমাদের ভারতীয় জনজীবনে বজায় আছে এবং আমাদের নানা থাকে বন্দি করে রেখেছে, নানা খোপে বন্দি করে রেখেছে, নানা কূপে বন্দি করে রেখেছে। আমরা ধর্মের সেই অচলায়তন থেকে, বর্ণ বিভাজনের সেই অচলায়তন থেকে মুক্ত হতে পারি। সেই প্রেক্ষিতে আমাদের অদল বদল গল্প পাঠ করতে হবে। এ গল্প মানব প্রেমের গল্প, এ গল্প নিঃস্বার্থ বন্ধুত্বের গল্প, এ গল্প মাতৃভক্তি, বাৎসল্য, স্নেহ, তার গল্প। অদল বদল, উদার হৃদয়ের গল্প। আমরা গল্প পাঠ করি। গল্পের প্রেক্ষাপট হোলির দিনের এক পড়ন্ত বিকেল। মাথায় রাখতে হবে, হোলির দিনের এক পড়ন্ত বিকেল। হোলি রঙের উৎসব। নানা রঙে আমরা রেঙে উঠি। হোলি মিলনের উৎসব। এক হৃদয় আর এক হৃদয়কে রাঙিয়ে দেয়, এক মানুষ আর এক মানুষকে রাঙিয়ে তোলে। হোলি আমাদের মনের কলুষতাকে দূর করে। নানা রঙের সম্মেলন ঘটে হোলিতে, মনের সম্মেলন ঘটে। সেই দিনে আমাদের গল্প, হোলির দিনের পড়ন্ত বিকেল। নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। আমাদের এই গল্পের প্রধান চরিত্র অমৃত
ও ইসাব নামের দুই কিশোর। এই অমৃত ও কিশোরের যে বন্ধু বর্গ, সঙ্গী সাথী, তারা নিম গাছের নিচে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব তাদের কাছে এলো। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা। রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম। তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। এই অমৃত ও ইসাব তাদের বন্ধুত্বের কথাই আমরা, গল্প যত এগোবে তাদের প্রগাঢ় বন্ধুত্বের কথা আমরা খুঁজে পাব। অমৃত ও ইসাব দুই বন্ধু, তাদের সব এক। তারা হোলির দিনে এসছে, তাদের গায়ের যে জামা, তার মাপ, তার কাপড়ের যে অলঙ্করণ, তার রং এক। অমৃত ইসাব একই স্কুলে একই ক্লাসে তারা পড়ে। অমৃত ইসাবের বাড়ি দুটো মুখোমুখি। তাদের বাবারাও পেশায় চাষি, নিম্নবর্গীয় মানুষ। তারা চাষাবাদ করে, অভাবের সংসার। তাই মহাজনের কাছে হাত পাততে হয়, সুদে টাকা ধার করতে হয়। দুজনেই গরিব পরিবারের সন্তান। দুজনের সব এক, শুধু পার্থক্য কি? পার্থক্য অমৃতের বাবা মা ও 3 ভাই আছে, ইসাবের আছে শুধু তার বাবা, শুধু তার বাবা। এই পার্থক্য ছাড়া আর একটি পার্থক্য রয়েছে, আমরা গল্প যত অগ্রবর্তী হবে আমরা দেখতে পারবো, বা আমরা বুঝতেও পেরেছি এর মধ্যে, যে অমৃত ধর্মের দিক থেকে, ধর্মের পরিচয় সে হিন্দু, এবং ইসাব সে ইসলাম ধর্মাবলম্বী। যদিও গল্পকার কখনোই এই ধর্মের পরিচয়কে গল্পের মধ্যে উপস্থিত করেননি, চিহ্নিত করেননি, কিন্তু আমাদের সোচ্চারে এই ধর্মীয় পরিচয়ের কথা এখানে বলতেই হবে। তার কারণ আমরা দেখব যে ধর্মীয় পরিচয় তাদের কাছে প্রধান হয়ে ওঠেনি কখনো। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবতার জয়গানই কিন্তু ঘোষিত হয়েছে এই গল্পের মধ্যে। তবু আমাদের জানতে হবে যে তারা আমাদের যে বর্ণ বিভাজিত, ধর্ম বিভাজিত যে সমাজ ব্যবস্থা, তাতে ইসাব তিনি ইসলাম ধর্মাবলম্বী, অমৃত হিন্দুর ঘরের সন্তান।
হোলির দিনের পড়ন্ত বিকেলে ছেলেরা মিলিত হয়েছে, আনন্দ করছে। অমৃত হিসাব প্রগাঢ় বন্ধু। সেই দুই বন্ধু তাদের সঙ্গী সাথীর সঙ্গে মিলিত হয়েছে নিম গাছের নিচে। ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক, তোরা দুজনে কুস্তি করতো, দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান। লড়ে যা তোরা, বেশ মজা হবে। ছেলেরা সকলেই জানে অমৃত এবং হিসাব তারা দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু, দুজনের মিল প্রচুর। তারা মজা দেখার জন্য বলল, বাহ, তোরা তো সবাই, তোরা দুজনেই তো, তোদের সবই এক, তোদের দুজনের দৈহিক শক্তিও এক কিনা একবার একটু পরীক্ষা করে দেখা হোক তো। তোরা লড়ে যা, তোরা দুজন মিলে কুস্তি লড়তো, দেখি সেখানেও তোরা এক কিনা, বেশ মজা হবে। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল। অমৃত বলল যে, না রে, ও বাবা, ও আমি কুস্তি লড়তে পারবো না, মা আমাকে ঠ্যাঙাবে, মা আমাকে মারবে, প্রহার করবে। ওরা তো জোর দিয়ে বলার কারণ, মা তো প্রথমত বলে দিয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় যে নতুন জামা পরে যাচ্ছ। কি কাণ্ডটাই না তুমি করেছিলে সেই জামা পাওয়ার জন্য। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। সত্যি অমৃত কিন্তু জামা পাওয়ার জন্য মা বাবাকে খুবই জ্বালিয়েছিল, বিশেষত মাকে। মায়ের কাছেই তো শিশুদের সব আবদার। হিসাবের বাবা হিসাবকে নতুন জামা কিনে দিয়েছে। তার অভিন্ন হৃদয় ঘনিষ্ঠ বন্ধু অমৃত যখন দেখেছে হিসাব নতুন জামা পেয়েছে, হোলির দিনে নতুন জামা পরবে, তারও শখ হয়েছে, তারও আহ্লাদ হয়েছে যে আমার নতুন জামা চাই। কিন্তু অমৃত হিসাব, তাদের যে বাবা, তারা তো পেশায় সামান্য চাষি, সুদে টাকা কর্য করতে হয়, ধার করতে হয়। তারা তো এক বস্ত্রে থাকে, সবসময় নতুন জামা কেনার বিলাসিতা, হোলির দিনে নতুন জামা পরার বিলাসিতা তো দেখানো চলে না তাদের। হিসাবের জামা অনেকটা ছিঁড়ে গেছে, আর সেই জামা পরার মতো উপযুক্ত নয়। তার জন্যই তার বাবা ওই মহাজনের কাছ থেকে ঋণ করে কিনে দিয়েছে। অমৃতের জামা এখনো পরার মতো রয়েছে, জীর্ণ হয়ে পড়েছে, ছিন্ন হয়েছে, কিন্তু গরিবের আবার সেই বিলাসিতা দেখানো চলে নাকি? সেই জীর্ণ ছিন্ন শত ছিন্ন জামা পরেই তো তাদের জীবন কাটে, দিন চলে। কিন্তু আর্থিক বাস্তবতা, শিশুর মন কি তা বোঝে, অনুধাবন করে? হিসাবের নতুন জামা হয়েছে, অমৃতেরও নতুন জামা চাই। ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দেয়,
যে দেখো এই তো আমার জামা ছিঁড়ে গেছে, এবার আমাকে জামা কিনে দাও। মা ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছপা হয় না, তাকে নতুন জামা কিনে দিতেই হবে। অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষে মা হাল ছেড়ে দিল যে না, ছেলের শখ আহ্লাদের কাছে, ওই ন্যূনতম এক চাহিদার কাছে, একটা নতুন জামার চাহিদা, হার মানল। তার কি শখ হয় না যে অমৃতের গায়ে নতুন জামা উঠুক? কিন্তু তাদের আর্থিক টানাপোড়েনের যে জীবন, সেখানে শখ আহ্লাদের কোনো স্থান নেই। তার ফলে মা হয়েও অমৃতকে নিরস্ত করার জন্য, জামা কেনার থেকে তাকে নিরস্ত করার জন্য নানা কৌশল অবলম্বন করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত অমৃতের জেদের কাছে তারা হার মেনেছে, অমৃতকেও একটি নতুন জামা কিনে দিয়েছে। সেই জামা পরেছে আজকে এসছে হোলির দিনে। তা এখন যদি সেই হিসাবের সঙ্গে কুস্তি লড়ে, সেই জামা যদি ছিঁড়ে যায়, মা তাহলে উত্তম মধ্যম দেবে? তার উপরে সে কুস্তি লড়বে কার সঙ্গে? হিসাবের সঙ্গে। হিসাব তার অভিন্ন হৃদয় বন্ধু। তাই সে ওই ছেলেদের ওই কুস্তি লড়ার প্রস্তাবে সে রাজি হয় না। কিন্তু এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। অমৃত কোনো মতেই কুস্তি লড়বে না। কিন্তু কালিয়া নামের সেই ছেলেটি অমৃতকে ছাড়লো তো নাই, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছে, কালিয়া জিতেছে, অমৃত হেরেছে, কি মজা কি মজা বলে। এই দৃশ্য দাঁড়িয়ে দেখেছে অমৃতের বন্ধু হিসাব। সে অমৃতের এই পরাজয়, এই অবমাননা দেখার পর তার মেজাজ চড়ে যায়। হিসাব তার বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুত্বের টানে, বন্ধুত্বের দায়িত্ব কর্তব্যের খাতিরে সে কি করছেন? হিসাব সে কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়ব। কালিয়া প্রথমে ইতস্তত করে, কিন্তু হিসাব তো কালিয়াকে ছাড়বে না। সে এই বন্ধুত্বের অবমাননার যেন প্রতিশোধ গ্রহণ করবে। অমৃতের যে অপমান হয়েছে, সেই অপমানের সে যেন বদলা নেবে। কুস্তি শুরু হয়ে গেল। হিসাব ল্যাং মারতে
কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। ইসাবের কাছে কালিয়া হার স্বীকার করল। কালিয়া মাটিতে পড়ে চেঁচাচ্ছে, সবাই দেখছে, ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। এখনই কালিয়ার বাবা মা আসবে, বাবা মা এসে ওদের পিটুবে। সবাই যে যা যেদিকে পারলো পালিয়ে গেল। এখানে দেখো, এখানে অমৃত এবং ইসাবের যে বন্ধুত্বের যে প্রগাঢ়তা, যে নিবিড়তা, তার পরিচয় আমরা পেলাম। অমৃত ইসাবের সঙ্গে কুস্তিতে রাজি নয়, আবার ইসাব যখন অমৃতের প্রতি কালিয়ার জোরপূর্বক কুস্তি লড়ার আহ্বান এবং অমৃতকে পরাজিত করে কুস্তিতে, ইসাবও কিন্তু সেই বন্ধুর অপমানে সে নিজে কালিয়ার সঙ্গে কুস্তি লড়েছে, প্রত্যাঘাত এনেছে। যদিও এটা কিশোর বয়সের কুস্তির লড়াই, আমাদের বড় বড় মানুষের হিংসা বা দেশ বিদ্বেষ সেখানে অনুপস্থিত, তবু দুই বালকের পারস্পরিক যে সহমর্মিতা, যে ভালোবাসা, তার পরিচয় কিন্তু আমরা পেলাম। অমৃত আর ইসাব তারাও রণভূমি ত্যাগ করল। ওই কালিয়ার মা বাবা যদি আসে, তাদের যদি প্রহার করে, কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়, ভয়ে কাঠ হয়ে গেল, শ্বাস প্রশ্বাস সমস্ত বন্ধ হয়ে গেছে। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। অভাবের সংসার আমরা প্রথমেই দেখেছি। ইসাবের বাবা সুদখোরের থেকে টাকা ধার করে জামা কিনে দিয়েছে ইসাবকে। এই জামা যদি হোলির দিনেই ছিঁড়ে যায়, নতুন জামা, তাহলে সম্বৎসর চলবে কি করে? এই জামাতেই তো তাকে অনেকদিন চলতে হবে। পুরাতন হয়ে যাবে, মলিন হবে, ছিঁড়ে যাবে, সেখানে রিপু করে চলতেই থাকবে। নতুন জামা ছিঁড়ে গেছে, সুদে টাকা ধার করে কেনা জামা ছিঁড়ে গেছে, এ দেখলে ইসাবের বাবা, ইসাবের চামড়া তুলে নেবে। অমৃত দেখেছে ইসাবের বাবা ইসাবকে শাসন করে, প্রহার করে,
ইসাবকে তো বাঁচাতে হবে তার বাবার এই মারের হাত থেকে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ইসাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। অমৃতর মাথায় তাহলে কি বুদ্ধি খেলে গেল, দেখ তোর আমার জামা তো একই, আমার জামাটা ছেড়ে নি, তা তুই আমার জামাটা পর, আমি তোর জামাটা পরে নি। দেখো, এই অমৃত এই জামা পাওয়ার জন্য সে কত বায়না, কত আবদার, মায়ের প্রহারও তার জুটেছে। তারপরে তার জামা জুটেছে। তার খুব প্রিয় জামা, সাধ্য সাধনা করার পরে পাওয়া এই জামা, তার প্রতি যে মায়া ভালোবাসা, সে কিন্তু সহজেই পরিত্যাগ করে দিচ্ছে। নিজের জামা সে দিয়ে দিচ্ছে কাকে? ইসাবকে। আমরা সহজে এইভাবে, আমরা যারা বড়, তারা তো সব আমি 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 আমিত্ব নিয়েই তো আমরা বেঁচে আছি। আমার গাড়ি, আমার বাড়ি, এই নিয়েই তো আমরা বড়রা বেঁচে আছি। সম্পদকে কুক্ষিগত করতে চাইছি, অথচ এই ছোট্ট কিশোরটি, সে তার নিজের ভালো লাগার সেই জামা, তাকে কিন্তু সহজেই দিয়ে দিতে পারছে, স্বার্থ ত্যাগ করতে পারছে। বিনিময়ে ছেঁড়া জামাটি সে নিজে গ্রহণ করছে। এই যে আত্মত্যাগের শিক্ষা অমৃত আমাদের দিচ্ছে, তার কারণ সে ইসাবের বন্ধু। বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই বন্ধুর কর্তব্য, মানুষের পাশে দাঁড়ানোই মানুষের কর্তব্য। কিন্তু আমরা বড়রা, আমরা কি মানুষের পাশে দাঁড়াই মানুষ হয়ে, না আমরা শুধুমাত্র আত্মমগ্ন হয়ে থাকি, নিজেদের স্বার্থের গুহায় বন্দী হয়ে থাকি, ওই শামুকের মতো গুটিয়ে থাকি? অমৃত আমাদের শিক্ষা দিচ্ছে, বন্ধু হয়ে, মানুষ হয়ে বিপদে বন্ধুর পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ইসাব, সেও কি একবারের অমৃতের এই প্রস্তাব গ্রহণ করেছে? তোর কি হবে, তোকেও তো বাবা মারবে। সে নিজের বাবার হাতের প্রহার থেকে বাঁচার জন্য যে একেবারেই রাজি হয়ে গেছে তা কিন্তু নয়। ইসাবও কিন্তু অমৃতের কথা চিন্তা করছে যে অমৃতেও তো প্রহার জুটবে বাড়িতে। অমৃত বলছে, আরে আমার তো মা আছে রে, মা আমাকে ঠিক বাঁচাবে বাবার মারের হাত থেকে। ইসাবের মনে পড়লো, ও দেখেছে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। এসব দেখেছি।
বাবার শাসনের হাত থেকে, প্রহারের হাত থেকে অমৃতর মা তাকে বাঁচিয়েছে, আগলে ধরেছে। রাজি হয়ে গেল ইসাব, অমৃত এবং ইসাব পরস্পর জামা অদল বদল করল। যে যার বাড়ি ফিরল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলি। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি, টানা হ্যাচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুচকলেন, কিন্তু মাপ করে দিলেন। তাহলে জামা অদল বদল করে তারা সেই বিপদের আশঙ্কা করছিল। সেই বিপদের আশঙ্কা, বিপদের কালো মেঘ সরে গেল। দিনটা ছিল হোলির। সকলের মধ্যেই একটা আনন্দের রেশ ছিল। তার ফলে অমৃত জামা ছিঁড়ে গেলেও মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে সেই প্রহার তার জটি। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস? ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। এদিকে বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে অমৃত ও ইসাব ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ওরা আবার বেরিয়েছিল। একটা ছেলে দেখে ফেলেছে ওদের জামা অদল বদলের সেই ঘটনা। সে আবার অন্যান্য ছেলেদের বলেছে। ছেলের দল চেঁচাচ্ছে, দাঁড়া, তোরা জামা অদল বদল করেছিস? অদল বদল, অদল বদল বলছে। অমৃত, ইসাব তারা ভেবেছিল যে তারা বুঝি এই বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। ভাবলে এই আবার নতুন করে বিপদ ঘনিয়ে আসছে, এবার তো তাদের বাবা মায়ের কানে যাবে। তাদের আবার বুক ঠিক ঠিক করছে। তারা ফিরে এসেছে। ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ইসাব এবং অমৃতকে ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ইসাবের বাবার এই শান্ত গলা শুনে চিন্তা হলো ওদের। উনি বোধহয় আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। এই রে, তার মানে ইসাবের বাবা সব জেনে গেছে। ইসাবও ভাবছে ইসাবের বাবা সব জেনে গেছে। শান্ত গলায় তাদের বলল যে তোমরা এসো, আমার কাছে এসো, এখানে বসো, এরপরেই হয়তো প্রহার শুরু হবে। কিন্তু দেখা গেল বিপরীত ঘটনা। ইসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতর মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। ইসাবের বাবা পাঠান অমৃতকে বুকে জড়িয়ে ধরলেন, সন্তান স্নেহে তাকে কাছে টেনে নিলেন। অমৃতর মা বাহালি বৌদিকে ডেকে বললেন, আজ থেকে আপনার ছেলে আমার।
অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। হিসাবে বাবা দেখেছেন অমৃতর সেই আত্মত্যাগ, সে সব শুনেছেন, তাদের জামা অদল বদলের সব কথোপকথন। হিসেবের বাবা অমৃতের সেই আত্মত্যাগ, তার বন্দুক প্রীতি, এবং মায়ের প্রতি তার যে স্নেহ, মায়ের প্রতি যে শ্রদ্ধা, যে আমাকে বাবা মারতে এলে মা বাঁচাবে আমার, মায়ের প্রতি যে অগাধ আস্থা, অকুণ্ঠ যে বিশ্বাস, অমৃতের মতো যদি আমি ছেলে পাই 21 জনকেও পালন করতে রাজি আছি। অমৃত একজন প্রকৃত সন্তান, যে তার মায়ের প্রতি তার শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা অটুট আছে। অমৃত একজন প্রকৃত বন্ধু, যে নিজের স্বার্থত্যাগ করে, আত্মত্যাগ করে বন্ধুকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। অমৃত একজন প্রকৃত মানুষ, মানুষ হয়ে সমস্ত ধর্মকে দূরে সরিয়ে রেখে মানুষ হয়ে আর এক মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এরকম ছেলে যদি আমি পাই, আমি 21 জনকে পালন করতে রাজি আছি। প্রকৃত সন্তান, প্রকৃত মানুষ। পাড়ার সমস্ত পাড়াপড়শি, মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য সবাই ঘিরে দাঁড়িয়েছে। পাঠান অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন, আরো বললেন, হিসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃতর জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস কি? ওই যে বাবা মারলে আমার মা রয়েছে, তাহলে মাতৃ স্নেহ, মায়ের প্রতি যে অকুণ্ঠ বিশ্বাস, ভক্তি, এটা অমৃতের মধ্যে বজায় আছে। হিসাব বুঝতে পেরেছে, হিসাবের বাবা পাঠান বুঝতে পেরেছে যে সে ছেলেকে মানুষ করছে, হিসাবকে মানুষ করছে, পিতা রূপে মানুষ করছে, কর্তব্য দায়িত্ব পালন করছে, কিন্তু সেখানে সে কর্তব্য দায়িত্বের বোধের মধ্যে শাসন আছে, সোহাগ নেই, ভালোবাসা নেই। সেই সোহাগ, ভালোবাসা, স্নেহ যা মাতৃত্বের অন্যতম সম্পদ, অভাব ছিল হিসাবকে মানুষ করা। মায়ের অভাব ছিল। পাঠান পিতা হয়ে উঠতে পেরেছে,
ঈশাব মায়ের স্নেহ মমতা পাইনি। অমৃতের সেই যে জবাব, আমার মা রয়েছে, তাহলে শিশুর বড় হয়ে ওঠার ক্ষেত্রে মায়ের যে ভূমিকা, সর্বাধিক স্নেহের ভূমিকা, প্রশ্রয়ের ভূমিকা, মাতৃ অঞ্চলের নিরাপদ আশ্রয়ের ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে মায়ের সোহাগ, আদর, মাতৃ অঞ্চলের নিরাপদ আশ্রয়, এগুলো যে কত গুরুত্বপূর্ণ, এই খাঁটি কথা পাঠান বুঝতে পেরেছে। পাঠান বুঝতে পেরেছে যে বন্ধুত্ব কত খাঁটি হতে পারে। এক বন্ধু আর এক বন্ধুর বিপদে নিজের স্বার্থ ত্যাগ করতে পারে। পাঠান বুঝতে পেরেছে সেই ধর্ম, বর্ণ, জাতির বিভেদ সরিয়ে মানব প্রেম কত খাঁটি হতে পারে। ও আমাকে বদলে দিয়েছে। আমাদের বড়দের মধ্যে, পাঠানের মতো আমাদের মধ্যে এই সংকীর্ণতা বোধ, এই জাত ধর্মের নিগড় আমাদের আষ্টে পৃষ্ঠেরা বেঁধে রেখেছে। অমৃত হিসাবে প্রগাঢ় বন্ধুত্ব, তাদের খাঁটি বন্ধুত্ব আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, বদলে দিয়েছে হিসাবের বাবার দৃষ্টিভঙ্গিকে। হিসাবকে বড় করে তোলার ক্ষেত্রে মায়ের অনুপস্থিতির গুরুত্ব সে ধাবন করেছে। শাসনের সঙ্গে স্নেহের অনুপস্থিতি সে অনুভব করতে পেরেছে। আর জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে বন্ধুত্বের, আত্মত্যাগের মর্মার্থ সে অনুভব করতে পেরেছে। অমৃত ও হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে সব পাড়া পড়শি সকলের বুক ভরে গেল। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকব। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত হিসাব, অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। গ্রাম প্রধানের কানে গেল। তিনি বললেন, আজ থেকে অমৃত অদল, হিসাব বদল। তাদের এই বন্ধুত্বের কথা ছড়িয়ে পড়ুক, আকাশে বাতাসে ছড়িয়ে পড়ুক। আকাশে বাতাসে ছড়িয়ে পড়ুক তাদের বন্ধুত্বের কথা, তাদের আত্মত্যাগের কথা। সকলে মিলিত হোক, সকল ধর্মের বেড়া ছিন্ন করে সকলে এগিয়ে আসুক, ভাতৃপ্রেমে উদ্বুদ্ধ হোক। ভাতৃপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানব প্রেমে
আমরা একত্রিত হতে পারলে অমৃত হিসাবের মতো সে 10 বছরের কিশোর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ধর্মের প্রাচীর বড় নয়, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। জ্ঞানের আলো, প্রেমের আলো আনতে হবে, প্রেমের মন্ত্রে আমাদের উদ্বুদ্ধ হতে হবে। ছড়িয়ে পড়ুক অমৃত হিসাবের মতো আমাদের ভারতবর্ষের প্রতিটি প্রান্তর থেকে কিশোর তৈরি হোক, তাদের মধ্যে গড়ে উঠুক বন্ধুত্ব, আত্মত্যাগের শিক্ষায় মোহনীয় হয়ে উঠুক আমাদের ভারতীয় সভ্যতা। এই ভারতের মহামানবের সাগর তীরে সকলকে একত্রিত হতে হবে। এখানে শক, হুন, পাঠান, মোগল, এখানে দ্বিজ, চণ্ডাল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সকলে এক হয়ে উঠুক। এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি। বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমার অতিথি, সকলকে আমরা গ্রহণ করেছি এই ভারতের মহামানবের সাগর তীরে। মানবের সম্মেলন ঘটেছে। কিন্তু রাজনীতির বাধ্যবাধকতায়, শাসকের বিভেদ নীতিতে ভারতবর্ষ ধর্মে, বর্ণে, জাতিতে দ্বিধা বিভক্ত হয়েছে। আমরা নানা রকম পরিচয়ে বিভক্ত হয়েছি। অমৃত হিসাব আমাদের সেই পরিচয়ের সেই সংকীর্ণ গণ্ডিকে অতিক্রম করার আহ্বান জানিয়েছে। তাদের বন্ধুত্বের গল্প, তাদের মানব প্রেমের গল্প আমাদের এই শিক্ষাই দিয়েছে, সকল পরিচয়কে দূরে সরিয়ে বিভেদের প্রাচীরকে ডিঙিয়ে আমাদের বিশ্ব ভ্রাতৃত্ববোধে, মানব প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। অমৃত হিসাব তাদের গল্প ছড়িয়ে পড়ুক ভারতবর্ষের প্রতিটি প্রান্তরে। অমৃতের মতো যেন যোগ্য সন্তান আমরা হয়ে উঠতে পারি, ভারত মাতার যোগ্য সন্তান যেন আমরা হয়ে উঠতে পারি। ভারত মাতার যে সমন্বয়বাদী যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা যেন লালন পালন করতে পারি। ভারত মাতার সন্তান শুধু হিন্দুর অধিকার, ভারত মাতার প্রতি শুধু হিন্দুর অধিকার, সংখ্যাগরিষ্ঠের অধিকার, এই অহমিকা যেন আমাদের গ্রাস না করে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন সবকিছুকে ছাপিয়ে আমরা যেন মানুষ হয়ে উঠতে পারি। অমৃত হিসাব আমাদের সেই শিক্ষাই দিয়ে যায়, সেই খাঁটি কথাই বলে যায়। মানুষ সবার উপরে মানুষ সত্য, সেই মানুষ ধর্মকে, মানব ধর্মকে আমরা যেন গ্রহণ করি। সে অন্নদা শঙ্কর রায়ের ছড়া ছিল, তেলের শিশি ভাঙলো বলে কুকুর উপর রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। আমাদের সব বুড়ো খোকারা, আমাদের সব রাষ্ট্রনেতারা, আমরা সব বড়রা, আমরা ধর্মে, বর্ণে, জাতিতে আমরা বিভাজিত
হয়ে আমরা দেশটাকে টুকরো টুকরো করতে চাইছি। কে দেশের প্রকৃত নাগরিক, কে প্রকৃত নাগরিক নয়, ধর্মের ভিত্তিতে তা আমরা ঠিক করতে চাইছি। এই বুড়ো খোকাদের মাথায় এই বুদ্ধিটুকু নেই। এই ভারত সকলের, সবার। অথচ অমৃত হিসাবের মতো এই খোকা কুকুদের তাদের কিন্তু ভাঙা যায়নি। তাদের মন এখনো বিদ্বেষে পরিপূর্ণ হয়নি। তারাই আমাদের কাছে আশার আলো, তারাই আমাদের কাছে আজকে দিগদর্শন। যারা শুধুমাত্র বন্ধুত্বকে, মানবতাকে পরিচয়ের একমাত্র চিহ্ন রূপে মানে। অদল বদল, জামার অদল বদল ঘটেছে, সে তো বাইরে। আসলে তো এখানে ভালোবাসার আলিঙ্গন ঘটেছে। এই ভালোবাসার আলিঙ্গনের ক্ষেত্রে, ভালোবাসার মিলনের ক্ষেত্রে ধর্ম প্রাচীর হয়ে দাঁড়ায়নি। অমৃতের অপমানে হিসাবের মেজাজ চড়েছে, হিসাবের বিপদে অমৃত পাশে এসে দাঁড়িয়েছে। পাঠান হাসান হিন্দুর ছেলে অমৃতকে বুকে চড়িয়ে ধরেছে, তাকে সন্তান রূপে স্বীকৃতি জানিয়েছে। ভালোবাসার অদল বদল ঘটেছে। হোলির দিনের এই গল্প আসলে আমাদের বহু মানুষের মিলনের গল্প হয়ে উঠেছে। হোলিতে কি হয়? হোলিতে আমরা নানা রঙে রাঙিয়ে উঠি। এই ভারতবর্ষে তো নানা রঙের মানুষ আছে, নানা ধর্মের মানুষ আছে, নানা বর্ণের মানুষ আছে, নানা জাতির মানুষ আছে। কিন্তু এই বিবিধের মাঝে মিলন মহানের দেশ ভারতবর্ষ। হোলির দিনে সেই মিলনের গল্প অদল বদল।